তার বাবা ছেলেটাকে মেরে ফেলবে, কিন্তু দিন দিন এর জ্বালাতন বেড়েই চলেছে। মিহি আরমান চৌধুরীর একমাত্র মেয়ে, পড়ালেখায় অল টাইম ফার্স্ট। বাবার চাকচিক্যময় জীবন তার ভালো লাগে না, সে চায় পড়ালেখা করে সাধারণ মানুষের জন্য কিছু করতে। তাই ভার্সিটিতে নিজের পরিচয় গোপন রেখেছে, কিন্তু রেগে গেলে মাথা ঠিক থাকে না। কি মিহিবাবু, কেমন আছো? জি, ভালো ভাইয়া। কতদিন বলেছে হ্যাঁ ভাইয়া ডাকবা না? তুমি তো আমার এইখানে থাকো। বলেই রেহান মিহির হাত ধরে নিজের বুকের সাথে লাগাতে গেলেই মিহি ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। পুরো ক্যাম্পাসের সবাই তাকিয়ে ছিল তাদের দিকে। নির্লজ্জ বেহা, তোকে তো আমি খুন করব। মেয়ে দেখলেই অবস্থা খারাপ হয়েছে, তাই না? আর একদিন এই মেহের সাথে লাগতে আসিস, চোখ তুলে পকেটে ধরিয়ে দিব। তখনই প্রিন্সিপাল চলে আসেন, সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। মিহি রাগে ক্লাস না করে বাসায় ফিরে আসে। কি মামুনি, এত তাড়াতাড়ি বাসায় ফিরে আসলে যে? ভালো লাগছে না বাবাই, তাই ফিরে আসছি। কিছু হয়েছে মামুনি? না বাবাই, একটা ছেলে ডিস্টার্ব করতো, ওটাকে সাইজ করে আসলাম। কি? কোন ছেলে? নাম বল। তুমি যাওয়া লাগবে না, আমি সাইজ করে আসছি। এই তো আমার মেয়ে, কখনো কোনো সমস্যায় পড়লে আমায় জানাবি। ওকে বাবাই। মিহি নিচের রুমে গিয়ে বসে রইল। ওদিকে অভি সুযোগের অপেক্ষায় বসে থাকলো মিহিদের বাড়ির পাশে। আরমান সাহেব একটু পর বের হবেন। অভি তার একজন অফিসারকে রেডি হতে বলল। আরমান চৌধুরী তার গাড়ি নিয়ে বের হলেন। ঠিক তখনই কেউ গাড়ির টায়ার লক্ষ্য করে গুলি ছুড়ল। পরের গুলিটা এসে জানালার কাঁচ ভেদ করতে যাবে, তখনই অভি চলে আসে। অভির হাতে গুলি লাগে। ততক্ষণে সবাই গুলি করছে যে তাকে খুঁজতে লাগলো। আরমান সাহেব তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে অভিকে ধরলেন, ধরে বাসায় নিয়ে গেলেন। ডক্টর এসে অভির হাতে ব্যান্ডেজ করে দিলেন। গুলিটা হাতে লেগে বেরিয়ে গেছে। এই ছেলে, তোমার নাম কি? আমার নাম অভি। তুমি কেন আমাকে বাঁচাতে গিয়ে নিজে গুলিবদ্ধি হলে? আরে কি বলেন স্যার, আমি বেকার মানুষ, কোনো ঠিক ঠিকানা নেই। আমি মরে গেলে কোনো সমস্যা হবে না, কিন্তু আপনি এই এলাকার জনগণের সেবক। আপনার কিছু হলে এই এলাকার কি হবে? আপনার এই মহান সেবার কাছে আমার জীবন তো খুবই তুচ্ছ। ও বুঝলাম। কি বললে তুমি? বেকার, কোনো কাজ নেই? জি না স্যার, আমি কোনো একটা কাজ খুঁজছি। পড়ালেখা কতটুকু করেছো? স্যার, আমি ক্লাস 9 পাস। পড়ালেখাও তো বেশি করো নাই, এখন তোমাকে কি কাজ দেওয়া যায়? আচ্ছা, তুমি কি এই পুরো বাড়িটা দেখে শুনে রাখতে পারবে? আই মিন কেয়ারটেকার। জি অবশ্যই স্যার। ওকে যাও, আজ থেকে তোমার কাজ হয়ে গেল। মাস শেষে 10,000 টাকা পাবে। আজ থেকে তুমি এই বাড়ির কেয়ারটেকার। আমার যে কি উপকার হলো তা আপনাকে বোঝাতে পারবো না। আচ্ছা, তো এখন বসে রেস্ট নাও, আমি একটা কাজ বেরোচ্ছে। বলেই আরমান সাহেব বেরিয়ে গেলেন। অভি রহস্যময় একটা হাসি দিয়ে উঠে দাঁড়ালো। একটা লোক এসে গেস্ট রুম দেখিয়ে দিল। অভি রুমে ঢুকে বসকে কল করে। কি খবর অভি? স্যার, কাজ কনফার্ম, কোনো টেনশন করবেন না। আমি জানতাম তুমি পারবে। আরিফ যে বলল তোমার হাতে গুলি লেগেছে, তার কি অবস্থা? সব ঠিক আছে স্যার, আরিফ সাহেবের নিশানা পুরো পারফেক্ট ছিল। ওকে, সাবধানে কাজ করো। ফোনটা রেখে অভি বারান্দায় এসে বসলো। ঠিক তখনই তার সম্মুখে কোনো এক পরীকে দেখতে পেল, যার হাসিতে হারিয়ে যেতে চাইবে যে কোনো পুরুষ। মিহি বাগানে দৌড়দৌড়ি করছিল, তখন বারান্দায় দাঁড়িয়ে আনমনে তাকিয়ে দেখছিল অভি। চোখে চোখ পড়তেই অভি চোখ নামিয়ে নিল। মিহি অপরিচিত কাউকে দেখে এগিয়ে আসলো। আপনাকে তো ঠিক চিনলাম না। জি, আমি আজই নতুন জয়েন হয়েছি এই বাড়ির কেয়ারটেকার। ও খুব ভালো। আপনার হাতে কি হয়েছে? স্যারের গাড়িতে কেউ একজন গুলি ছুটছিল, তখন লেগেছে। ও, আপনি তাহলে সেই ছেলে। অসংখ্য ধন্যবাদ আমার বাবাইকে বাঁচানোর জন্য। আরে এসব কি বলছেন? এটা তো আমরা জনগণ হিসেবে কর্তব্য। আমি মিহি, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। জি, আমি অভি। আপনি চাইলে আমাকে তুমি করে বলতে পারেন। আমার বলতে সমস্যা নেই, সাথে তোমাকেও তুমি করে বলতে হবে। অসম্ভব, আপনি মালিক পক্ষ আর আমি সাধারণ একজন চাকর। আমি কিভাবে আপনাকে তুমি করে বলবো? আচ্ছা, আমাকে যেতে হবে, তোমার সাথে পরে কথা হবে। মিহি চলে গেল, বাট অভি এক দৃষ্টিতে মিহির চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। জীবনে অনেক কিছু চাওয়ার থাকে, অনেক কিছু পাওয়ার থাকে, বাট সব কিছু পাওয়া হয় না। আর যা কিছু পাওয়া যায় তার মাঝেই না পাওয়ার কষ্টটাকে আড়াল করে নিতে হয়। এই বাস্তবতাকে মেনে নিয়ে আজও বেঁচে আছে হাজারো কষ্টের ভিড়ে।
তাও ইচ্ছে করে একটা সুন্দর সংসার নিয়ে বাঁচতে, কারো ভালোবাসায় স্নিগ্ধ হতে, কিন্তু তা সম্ভব নয়। হাজারো মানুষকে ভয়ঙ্কর নরপিশাচের মুখে রেখে নিজের সুখে শান্তিতে সংসার করবে, এটা অভির চরিত্রে বাধে। সে চায় না কাউকে বিয়ে করে তার জীবনটা নষ্ট করতে, কারণ প্রতিটা মুহূর্তে মৃত্যু তাকে তাড়া করে বেড়ায়। কখন জানি মরণ নামক তীরটা তার দিকে ধেয়ে আসে। এসব ভাবছিল তখন হঠাৎ করে রিয়ার কল। হ্যালো ভাইয়া, কেমন আছিস? খুব ভালো। তুই কেমন আছিস? আমিও খুব ভালো। শোন, আমার এসএসসি রেজাল্ট দিয়েছে, আমি A+ পেয়েছি। ওয়াও, কংগ্রেচুলেশনস। আমি জানতাম আমার বোন কোনোদিন খারাপ রেজাল্ট করতেই পারে না। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তুই বাসায় আসবি না? প্লিজ আয়, আমরা ওয়েট করছি। একটা কাজে আছি, কয়েকদিন পর আসছি। এই কয়দিন কি শেষ হবে না? আচ্ছা রিয়া, ভাইয়া কাজে আছি, রাতে তোকে কল দেবো। বলেই ফোনটা রেখে দিল। প্রায় 3 মাস হলো বাড়িতে যায়নি। এই নিয়ে মা রাগ করে কথা বলে না, কিন্তু বাবা অল টাইম তাকে সাপোর্ট করে। চোখের কোণে কিছুটা অবাধ্য অশ্রু এসে ভিড় জমিয়েছে। অভি তাড়াতাড়ি করে মুছে রুমে চলে গেল। বিকালের দিকে অভি নিচে আসলো। আরমান সাহেবের কাছ থেকে সব কিছু বুঝে নিল। তেমন কোনো কাজ নেই, বাড়ির চারিদিকটা পর্যবেক্ষণ করা আর মিহিকে ভার্সিটিতে নিয়ে যাওয়া, আবার ভার্সিটি শেষ হলে নিয়ে আসা। পরের দিন সকাল হতেই বাড়ির সামনে কিছু লোককে দেখলো। অভি কাছে গেল। আঙ্কেল, আপনারা কি জন্য এসেছেন? আসলে বাবা, আমরা মন্ত্রী সাহেবের সাথে দেখা করতে আসছি। হাসপাতালের পেছনে যে বড় মাঠটা আছে, ওখানে আমরা প্রায় 20-30 জন লোক চাষাবাদ করি। যা হয় তাই দিয়ে স্ত্রী বাচ্চা নিয়ে বেঁচে আছি। এখন ওই জায়গায় নাকি একটা মিল হবে, তাই নিয়ে স্যারের সাথে কথা বলবো। ওই জমিগুলো চলে গেলে আমরা না খেয়ে মরে যাব বাবা। জমির মালিক কে, আপনারা না উনি? জমির মালিক আমরা, তবে স্যার বলেছেন তার জন্য কিছু টাকা দেয়া হবে। যে টাকা নিতে অস্বীকার করবে তাকে শাস্তি দেয়া হবে। কিন্তু আমরা চাই না জায়গাটা বিক্রি করতে, ওখানে আমরা চাষাবাদ করতে চাই। বুঝলাম। আচ্ছা আঙ্কেল, আপনার নামটা কি? আমার নাম শফিক। শফিক আঙ্কেলের সাথে কথা বলছিল, তখনই আরমান সাহেব PS ইরমান এসে ডাক দিল। অভি, তুমি তাড়াতাড়ি আসো, মিহি ম্যাডাম রেডি হয়ে গেছেন। ওকে ভাই, আসছি। অভি তাড়াতাড়ি করে বাসার ভেতরে গেল। আরমান সাহেব সোফায় বসে পেপার পড়ছিলেন। শোনো অভি, তুমি অনেক সাহসী ছেলে, তাই আমার মেয়েকে তোমার সাথে দিলাম। ওকে ভার্সিটিতে পৌঁছে দিয়ে তারপর আসবে। ওকে স্যার, আমি জীবন দিয়ে দেবো, তবু ম্যাডামের কিচ্ছু হতে দেবো না। খুব ভালো, এখন যাও, মিহি গাড়িতে বসে আছে। অভি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লো। গাড়িতে এসে সোজা ড্রাইভিং সিটে বসলো। মিহির পাশের সিটে বসা ছিল। অভিকে ড্রাইভ করতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, তোমার না হাতে গুলি লাগছে, ড্রাইভ করবে কিভাবে? সমস্যা নেই ম্যাডাম, আমি পারবো। বলেই অভি ড্রাইভ শুরু করলো। মিহি পাশে বসে আনমনে বাহিরের দিকে তাকিয়ে রইল। চুলগুলো বাতাসে উঠছে আর চোখে মিহির দিকে তাকাচ্ছে অভি। ভার্সিটিতে পৌঁছে দিয়ে অভি ফিরে আসে। বাসায় ঢুকতেই অবাক হয়ে যায়। শফিক আঙ্কেলকে ধরে মারা হচ্ছে। ইরমান আর কিছু ছেলে মিলে বেধারক পেটাতে ব্যস্ত, আর আরমান সাহেব সেটা দেখছেন দাঁড়িয়ে। অভি আর সহ্য করতে না পেরে সোজা নিজের রুমে চলে গেল। সমাজে আজ এইভাবে অত্যাচারিত নিপীড়িত গরিব মানুষগুলো ধনীদের শোষণ বঞ্চনার শিকার হয়ে মরতে হয়। হাজারো লোককে প্রতিবাদ করার সাহস নেই। প্রতিবাদ করলেই ঘুম খুন রাহাজানিতে পড়তে হয়। বিকালে মিহিকে ভার্সিটি থেকে নিয়ে এসে সন্ধ্যাবেলায় শফিক আঙ্কেলের বাড়ি খুঁজে তার জন্য কিছু পেইন কিলার আর ফল নিয়ে যায় অভি। অভিকে দেখে শফিক সাহেব ভূত দেখার মতো করলেন। অভি তাকে শান্ত হতে বলল। আপনি ভয় পাবেন না আঙ্কেল, আমি ওদের লোক নই। তাহলে ওইখানে? আমি অভিক, ডিটেকটিভ অফিসার। ওখানে কাজের লোকের অভিনয় করছি কিছু ইনফরমেশন জন্য। বাবা, তুমি আমাদের বাঁচাও এই বিপদ থেকে। দয়া করে কিছু একটা করো, না হলে আমরা না খেতে পেয়ে মরে যাব। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, তার জন্য আপনাদের আমাকে সাহায্য করতে হবে। তুমি বললে আমি জীবন দিয়ে দেবো বাবা, তবুও এই মানুষগুলোকে বাঁচাও। আঙ্কেল, সমস্যা যেহেতু সবার, তাই সবাইকে একসাথে লড়তে হবে। শুধু আপনি আর আমি লড়াই করলে তো হবে না। আপনি এক কাজ করেন, কাল রাতে আপনার বিশ্বস্ত কয়েকজনকে নিয়ে জমির কাগজ সব রেডি করে রাখবেন, আর আমি যে এখানে আছি তার জন্য কেউ টের না পায়। তুমি যেমন বলবে বাবা। অভি তাড়াতাড়ি করে ফিরে আসে, না হলে তাকে খোঁজা শুরু করবে। রাতের বেলা ছাদে দাঁড়িয়ে আনমনে আকাশের দিকে তাকিয়েছিল অভি। তখন পাশে কারো উপস্থিতি টের পেয়ে তাকিয়ে দেখে মিহি দাঁড়িয়ে আছে। কি করো এখানে? কিছু না ম্যাডাম, এমনি দাঁড়িয়ে আছি।
আমাকে কি দেখতে বুড়ি লাগে? আরে না ম্যাডাম, আপনার রূপ অভাবনীয়, অকল্পনীয়। তাহলে ম্যাডাম ম্যাডাম করো কেন? আচ্ছা বুঝলাম, বাবার সামনে না হয় বললে, তাই বলে এখানে দেখেন ম্যাডাম, আব্বার ম্যাডাম? দেখেন মিহি আপু। অনলি মিহি, ওকে? আচ্ছা মিহি, আপনি কি কখনো এই বদ্ধ জীবন থেকে মুক্ত হতে ইচ্ছে করে না? হ্যাঁ, ইচ্ছে করে না অন্য 4-5টা মেয়ের মতো প্রাণ খুলে বাঁচতে? আপনাকে যখনই দেখি 3-4জন লোক সাথে নিজের বোঝাপড়ার সময় তো পাওয়া যায় না। কেন ইচ্ছে করবে না? আমারও ইচ্ছে করে এই উন্মুক্ত আকাশের মতো স্বাধীন হতে, কিন্তু কি করব, বাবাই তো আমার নিরাপত্তার জন্য এসব করে। কিন্তু আমি চাই না আমি আমার বাবার পরিচয় বাঁচতে, আমি চাই আমার নিজের পরিচয় বাঁচতে, কিন্তু তা এ জীবনেও সম্ভব নয়। সম্ভব নয় কেন? অসম্ভবকে সম্ভব করাই মানুষের কাজ। মনের মধ্যে অদম্য ইচ্ছে থাকলে মানুষকে কোনো কিছু থেকে আটকে রাখা সম্ভব নয়। তোমার কথা শুনলে মনেই হয় না 9 পর্যন্ত পড়েছো। একদম স্মার্ট এডুকেটেড লোকের মতোই কথা বলো, আর দেখতেও একজন স্মার্ট লোক তুমি। তোমাকে এই কাছে মানায় না, তুমি আরেকটু পড়ালেখা করলে তো ভালো কর্পোরেট জব পেতে। মিহির কথায় অভি মনে মনে হাসলো, মুখে কিছুটা হাসির রেখা টেনে বলল, কি আর করব, গরিব মানুষ, পরিবার সামলানো দায় আর পড়ালেখা। তোমার হাসিটা তো খুব সুন্দর। যে হাসির কোনো মূল্য নেই সে হাসি সুন্দর হয়ে লাভ কি? হ্যাঁ, আমি এখন যাই, কাল সকাল সকাল উঠতে হবে। বলেই অভি নিজের রুমে চলে আসলো। পরের দিন সকালে মিহি ঘুম ভেঙে বাইরে তাকালো। মিহির রুমটা অভির রুমের ঠিক বিপরীতে, তাই মিহির রুম থেকে অভির রুমটা স্পষ্ট দেখা যায়। মিহি দেখলো অভি কার সাথে অনেকক্ষণ ধরে কথা বলছে, মনে হচ্ছে কোনো সিরিয়াস বিষয়। মিহি অবাক চোখে অভির দিকে তাকিয়ে আছে। কি আছে এই ছেলেটার মধ্যে? মিহি চোখ বন্ধ করলে অভিকে ফেল করতে পারে। তার কথা বলার স্টাইল, তার চলাফেরা, এক কথায় অভির সব কিছু মিহির কাছে পারফেক্ট মনে হয়। মিহি ফ্রেশ হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। গাড়িতে উঠতেই দেখলো অভি স্টিয়ারিংয়ে মাথা লাগিয়ে কিছু একটা ভাবছে, মাথায় চিন্তার ভাঁজ। মিহি উঠে দরজা বন্ধ করে। অভি ততক্ষণে হুঁশ ফিরে তাড়াতাড়ি করে গাড়ি স্টার্ট দেয়। কি হয়েছে অভি, এত চিন্তিত দেখাচ্ছে কেন তোমাকে? কিছু না মিহি, এমনি ভালো লাগছে না। কিছু তো একটা হয়েছে, সকালেও দেখলাম কার সাথে অনেকক্ষণ কথা বলছিলে। কি হয়েছে আমাকে কি বলা যায় না? কি করে তোমাকে বলবো মিহি? সকালে আমি যে ইনফরমেশনটা পেয়েছি তাতে তোমার বাবাকে খুন করলেও আমার শান্তি হবে না। লোকটাকে অত্যাচারী খারাপ ভাবছিলাম, কিন্তু লোকটা এক জঘন্য অপরাধী, নিজের মেয়ের বয়সী মেয়েদেরকে বিদেশে পাচারের সাথে জড়িত। ছি, ভাবতেই ঘৃণা লাগছে। মনে মনে বললাম। মনে মনে কথাগুলো ভাবছিল অভি, তখন মিহি ধাক্কা দিয়ে বলল, কি হয়েছে তোমার, এরকম করছো কেন? আপনার ভার্সিটি এসে গেছি, নেমে পড়ুন। মিহি নেমে ভার্সিটির ভেতরে চলে গেল। ভার্সিটির গেট দিয়ে ঢুকতে মাঠে কয়েকটা ছেলে ঘিরে ধরে মিহিকে। একটু পর সেখানে রেহান আসলো। মিহি রেহানকে দেখে কিছুটা ভয় পায়, মনে কিছুটা সাহস জুগিয়ে বলে, তুই আমার পথ আটকাচ্ছিস কোন সাহসে? এই পুরো ক্যাম্পাসের সামনে দাঁড়িয়ে তুই আমাকে থাপ্পড় মেরেছিলি, আমিও এই পুরো ক্যাম্পাসের সামনে তুলে নিয়ে যাব, দেখি তোর কোন বাপ এসে রক্ষা করে। তোর এত বড় সাহস, তুই আমাকে হুমকি দিস? আমি কল করলে এখন তোর লাশ পড়ে যাবে। বলেই মিহি ফোন হাতে নিতে যাবে, রেহান হাত চেপে ধরে। মিহি চিৎকার করতে যাবে, তখন তার মুখ আরেকটা ছেলে চেপে ধরে। ওদিকে অভি ব্রেকফাস্ট করেনি, তাই ভার্সিটির সামনে একটা ছোট টং দোকান থেকে চা খেয়ে গাড়িতে উঠতে যাবে, দেখে একটা ফাইল রাখা। খুলে দেখে মিহির কিছু অ্যাসাইনমেন্ট, তাই দিতে ভিতরে যায়। গিয়ে দেখে অবস্থা দেখে দৌড়ে কাছে যায়। অভিকে দেখে মিহি কিছুটা সাহস পায়। কি ব্যাপার ভাই, আপনারা ওনাকে এভাবে ধরে রেখেছেন কেন? আরে বেটা ফাউল, তোকে কে ডেকেছে এখানে? বলেই রেহান অভিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। অভি উঠে রেহানকে সজোরে একটা লাথি দেয়। একটা লাথি খেয়ে রেহানের অবস্থা খারাপ, বাকিগুলোকেও ইচ্ছে মতো পেটায় অভি। অভির এমন হিরোর মতো মারামারি দেখে সবাই এগিয়ে আসে। একরকম গণধোলাই দেওয়া হয় রেহান আর তার বন্ধুদের। মিহি এক পাশে এখনো ভয়ে পেয়ে দাঁড়িয়ে আছে। অভি মিহির কাছে গেল। থ্যাঙ্কস ফর সেভ মি। আমি বলে বোঝাতে পারবো না তুমি আমার কি উপকার করলে। আরে এটা তো আমার কর্তব্য মাত্র। মিহি দেখলো অভির হাতের ক্ষত দিয়ে রক্ত বের হচ্ছে। এ কি অভি, তোমার হাত থেকে তো রক্ত পড়ছে। এসব কিছু না, ঠিক হয়ে যাবে। কি সব আজে বাজে কথা বলছো, চলো আমার সাথে। বলেই মিহি টেনে অভিকে একটা ফার্মেসিতে নিয়ে যায়। সেখানে গিয়ে পুরনো ব্যান্ডেজ খুলে নতুন ব্যান্ডেজ লাগিয়ে দেওয়া হয়। আপনার তো ক্লাসের টাইম চলে যাচ্ছে, আপনি চলে যান, আমি বাড়ি ফিরে যাই।
আজকে আর ক্লাস করতে ভালো লাগছে না, চলো বাড়ি ফিরে যাই। বলেই মিহি ড্রাইভিং সিটে উঠে বসে। অভি অবাক হয়ে মিহিকে প্রশ্ন করে। আপনি ওখানে কেন? তোমার হাতে তো প্রবলেম, তাই আমি ড্রাইভ করব। আপনি ড্রাইভ করতে পারেন? পারি। এখন তাড়াতাড়ি উঠে বসো। অভি চুপচাপ গাড়িতে উঠে বসে। মিহি গাড়ি চালাতে শুরু করে। অভি অবাক হয়ে মিহির দিকে তাকিয়ে আছে। মিহিও সেটা লক্ষ্য করে মুচকি হাসে। আচ্ছা অভি, তুমি মারামারি কোথা থেকে শিখলে? তুমি যখন ওদের মারছিলে তখন মনে হচ্ছিল কোথাও থেকে ট্রেনিং নিয়ে আসছো। কি বলেন? এসব মারামারি আবার শেখা লাগে নাকি? মিহি আর অভি বাসায় আসতেই আরমান সাহেব অভিকে জড়িয়ে ধরলেন। অভি শুধু অবাক হয়ে দাঁড়িয়েছিল। তুমি আমার বিশ্বাসের মর্যাদা রেখেছ। তোমার মতো একজন সাহসী ছেলে আমার প্রয়োজন। আজ থেকে তুমি কেয়ারটেকার নাও। আজ থেকে তুমি আমার মেয়ের পার্সোনালিটি সিকিউরিটি। আশা করি দায়িত্বটা বিশ্বাসের সাথে পালন করবে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো স্যার। অভি রুমে চলে আসলো। এখন তার মাথায় একটাই চিন্তা, তাকে কেউ ফলো করছে নাকি। ফলো না করলে অভি যে মিহিকে বাঁচিয়েছে এটা কিভাবে দেখলো। অভি ভীষণ একটা সমস্যায় পড়লো। একটু পর মিহি অভির রুমে আসলো। আচ্ছা মিহি, আপনার বাবা কি করে জানলো আমি আপনাকে সেভ করেছি? আরে বাবাই এরকমই, তোমাকে আমার সাথে পাঠিয়ে পেছন পেছন লোক লাগিয়ে দেবে। হয়তো ওরাই খবর দিচ্ছে। তাহলে তো আমাকে আরো সতর্ক হতে হবে। বিড়বিড় করে বললাম। কিছু বললে তুমি? না না, কিচ্ছু না। আচ্ছা তাহলে আপনি যান, আমি ফ্রেশ হয়ে নিই। ওকে। অভি সন্ধ্যা হতেই চুপচাপ বেরিয়ে পড়লো। শফিক আঙ্কেলের বাসায় গিয়ে দেখে তারা কয়েকজন বসে আছে। অভি সালাম দিয়ে ভেতরে ঢুকলো। আজ আমি বেশি সময় বসতে পারবো না, তাই আমি যা বলছি মনোযোগ দিয়ে শোনেন। আমরা তোমার কথা মতো কাজ করব, কি বলেন সবাই? সবাই মাথা নেড়ে হ্যাঁ বলল। যেহেতু আপনাদের কাছে জমির দলিল আছে, সেহেতু আপনারাই জমির প্রকৃত মালিক। এখন আরমান চৌধুরীর বিরুদ্ধে স্থানীয় কোনো প্রশাসন কাজ করবে বলে মনে হয় না। তাই আপনাদের সবাইকে একজোট হয়ে হাইকোর্টে মামলা করতে হবে। আশা করি সঠিক বিচার পাবেন। আমরা তো এত কিছু বুঝি না। আমরা তোমাকে কাগজগুলো দিয়ে দেব, তুমি যা করার করো বাবা। এই জায়গায় আপনাদের সমস্যা। আপনারা কেউ একটু সুন্দর করে কথা বললেই তাকে অন্ধবিশ্বাস করেন। এরপর সেই অন্ধবিশ্বাস ধ্বংসের কারণ হয়। আপনাদের জমি আপনারা কেস করেন, আমি পাশে আছি যে কোনো প্রয়োজনে। আচ্ছা বাবা, আমরা করছি। পরে যদি আমাদের কোনো ক্ষতি হয়? আমি আছি কি করতে। এখন আমি উঠি, সময় করে একদিন আসবো। আচ্ছা বাবা। অভি বাসায় ফিরে আসলো। এসে বসকে কল করলো। অভি, কি খবর? খুব একটা ভালো না। কেন, কি হয়েছে? এই লোকটা একটা নরপিশাচ। বিদেশে বাচ্চা বাচ্চা মেয়েদের পাচার করে। আমাদের সবার আগে ওর এই ব্যবসা বন্ধ করতে হবে। ঠিক বলেছ। কিছু কি ভেবেছো কিভাবে কি করবে? শুনেছি কাল বিকেলে সমুদ্র দিয়ে 10 থেকে 15 জন মেয়েকে থাইল্যান্ডে পাচার করা হবে। আমি প্রতি মুহূর্তে আপনাকে ইনফরমেশন দেব। আপনি স্পেশাল ফোর্সের কিছু অফিসার নিয়ে ওদের আটকাবেন। ওকে। আর ওদিকের কি হলো? স্যার, আমি ওদের বলেছি কেস করতে। জানি না করবে কিনা, ওরা খুব ভয়ে আছে। ওকে, তুমি সব দিকটা সামলে আমাকে ইনফর্ম করবে। ওকে স্যার। অভি ফোন রেখে পরের দিন প্ল্যানগুলো সাজাতে লাগলো। সকাল হতেই রেডি হয়ে গেল। মিহিকে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। অভি, আজ ভার্সিটিতে যাব না। তাহলে কোথায় যাব? ঘুরতে যাব তোমাকে নিয়ে। আমার তো কাজ আছে, আর আপনাকে নিয়ে আমি কোথায় ঘুরতে যাব? তোমার কি কাজ? তোমার তো একটাই কাজ, আমাকে সিকিউরিটি দেওয়া। তাই বেশি কথা না বলে আমি যেদিকে বলি চলো। ওকে। অভি মিহির কথা মতো একটা নদীর পাড়ে পার্কে গেল। দৃশ্যটা মন ভোলানো রূপকথার মতো। কাজের ভিড়ে কখনো প্রকৃতির এই অপরূপ চিত্র দেখা হয়নি অভির। অভি অবাক হয়ে নদীর দিকে তাকিয়ে আছে। চারিদিকে কাপলদের ছড়াছড়ি। অভিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মিহি কাছে আসলো। কি দেখেন? প্রকৃতি। আচ্ছা, আপনি প্রেম সম্পর্কে কতটুকু জানেন? আই মিন প্রেম কি? মিহির এমন প্রশ্নে হতভম্ব হয়ে যায় অভি। কিছুটা মানিয়ে নিয়ে নদীর দিকে তাকিয়ে বলে, প্রেম মানে উপভোগ না। প্রেমের যে ভাব, তার যে আবেগ, তার যে স্পন্দন সবাই বোঝে না। বোঝে না তার আগুনকে। সে আবেগ শুধু প্রেমিকই বোঝে। না বুঝে প্রেম আসে আমাদের জীবন ভাসিয়ে নিয়ে যায়। আমরা থাকি রাজার মতো। আমাদের বুকের পায়রা ওরার শব্দে গম গম করে আমাদের চারপাশকে আমরা ভালোবাসি আগের থেকে অনেক বেশি। কিন্তু সমস্যা আসলে সে না বুঝতে চাইলে মন থেকে বলুন, সে বুঝবে। নিজের প্রাণকে পাঠিয়ে দিন প্রেমের ঠিকানায়, ভালোবাসুন, তবেই প্রেম সফল। এটা যদি প্রেম হয় তাহলে ভালোবাসা কি? ভালোবাসা কি তপ্ত মরুর বালুর শিখা? ভালোবাসা কি নদীর স্রোতে ভাসমান কোনো নৌকা? ভালোবাসা কি ভেসে আসা কোনো সুখের ভেলা?
ভালোবাসা কি? দুঃখের মাঝে হাসি মিশ্রিত কান্না? ভালোবাসা কি? কোনো এক অচেনা অজানা ঠিকানা। ভালোবাসা কি? ভালোবাসা কাকে বলে? ভালোবাসা মানে আবেগের পাগলামি, ভালোবাসা মানে কিছুটা দুষ্টুমি, ভালোবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা, ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা। ভালোবাসা পরিমাপের একক হলো বিশ্বাস। একে অপরের প্রতি যত বেশি বিশ্বাস থাকবে, তাদের ভালোবাসার পাল্লা তত ভারী হবে। অসাধারণ তোমার কথাগুলো। আচ্ছা, সত্যি বলো, তুমি কি পড়াশোনা করো নাই? আমি সত্যি বলছি, কিন্তু আপনি হঠাৎ করে প্রেম ভালোবাসা নিয়ে জিজ্ঞেস করছেন কেন? কারোর প্রেমে পড়েছেন মনে হয়? আমি জানি না তার প্রেমে পড়েছি কিনা, আমি জানি না তার স্পন্দন আমি অনুভব করতে পারি কিনা। শুধু এটা জানি, তাকে দেখার পর থেকে, তার কথা শুনে আমি একটা ঘোরের মধ্যে চলে গেছি, হারিয়ে গেছি এক অজানা রাজ্যতে। আপনি মনে হয় তাকে ভালোবেসে ফেলেছেন। এগুলো তারই রাখুন। আচ্ছা, সেই মানুষটাকে? সময় হলে জানতে পারবে। পুরোটা দিন মিহি অভিকে নিয়ে ঘুরে জীবন যদি উপভোগ করতে পারা যায় তাহলে জীবন একটি উপভোগ্য বৈচিত্র্যময় আয়োজন। মিহি এতদিন তা বুঝতে না পারলেও ক্ষণে ক্ষণে তা টের পাচ্ছে। মিহি আর কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় ফিরে আসে। বাসায় এসে নিজের রুমের টয়লেটে গিয়ে নিজের ল্যাপটপটা অন করে অভি সব কন্ট্রোল চেক করতে বলে তার বসকে বস সব রেডি বললে পুরো বাড়ির একটা ম্যাপ তারা মেক করে আরমান সাহেবের একটা স্টাডি রুম আছে ওইখানে, সব কাগজপত্র, সব অর্থনৈতিক কাজের প্রমাণ ওইখানে, কিন্তু পুরো রুম মডার্ন সেফটি সিকিউরিটি দিয়ে লক। এরপর চারিদিকে ক্যামেরা লাগানো, যদি ধরা পড়ে যায় তাহলে তার সাথে হয় অনেক মানুষের জীবন যাবে। অভি সুযোগের অপেক্ষায় থাকে। এমন সময় বাহিরে তাকিয়ে দেখে দুজন লোক আরমান সাহেবের সাথে দেখা করতে এসেছেন। অভি খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করলো একটা লোক আমাদের বাংলাদেশি কিন্তু অন্যজন বিদেশি। এসেই আরমান সাহেবের স্টাডি রুমের দিকে গেল। অভি কী করে কাজ সারবে বুঝতে পারছে না, তাই পায়চারি করতে লাগলো। এমন সময় আরমান সাহেব ইমরানকে ডাক দিলেন। জি স্যার, বলুন। আমার কোটটা রেডি করো, আমি বের হব। ইমরান নিচে আসতেই অভিকে দেখে। অভি, তাড়াতাড়ি স্যারের রুমে গিয়ে ওনার একটা জামা নিয়ে আসো, স্যার বের হবেন। ওকে ভাই, আমি আনছি। অভি তাড়াতাড়ি করে আরমান সাহেবের রুমে গেল। আলমারি থেকে একটা জামা বের করে নিজের পকেট থেকে হিডেন ক্যামেরা আর মাইক্রোফোনটা বোতামের ফাঁকে আটকে নিয়ে তাড়াতাড়ি নিচে নামে। ইমরান জামাটা নিয়ে আবার রুমে যায়। আরমান সাহেব জামাটা পরে লোকগুলোর সাথে বেরিয়ে যান। অভি রহস্যময় মুচকি হেসে নিজের রুমে গিয়ে সব কিছু চেক করলো। তার মানে কাজ হয়ে গেছে। ক্যামেরার কন্ট্রোল বসের কাছে পাঠায়। ফ্যান্টাস্টিক ওয়ার্ক অভি, আমি এখনই ফোর্স নিয়ে বের হচ্ছি। ওকে স্যার, সাবধানে, আর সব প্রুফ ঠিক করে নেবেন। ওকে মাই বয়। অভি ওয়েট করতে থাকে। বিকাল 4টার দিকে আরমান আর ওই লোক দুটো সমুদ্র সৈকতে পৌঁছায়। ওদিকে অভির বস তার ফোর্স নিয়ে পিছু পিছু সেখানে যায়। তারা অ্যাটাক করতে চাইলে অভি বাধা দেয়। এখন ভুলেও কেউ অ্যাটাকে যাবেন না, অনেক ক্ষতি হয়ে যাবে। কেন, কি হয়েছে অভি? স্যার, এখানে সর্বোচ্চ হলে 10 থেকে 20টা মেয়েকে পাচার করা হচ্ছে। যদি আমরা এখন ওদের অ্যাটাক করি তাহলে ওদের কাছে বন্দী থাকা শতাধিক মেয়ের জীবন বিপন্ন হবে। এর চেয়ে বরং আমরা ওয়েট করি। ওকে, কিন্তু আমরা এখন কি করব? আপনি ফোর্স নিয়ে সমুদ্রের মাঝখানে দিকে যান। যখন জাহাজ মাঝখানে যাবে তখন অ্যাটাক করে মেয়েগুলোকে সেভ করবেন। কয়েকদিন খুঁজে না পেলে ওরা ভাববে জাহাজ ডুবে গেছে। এর মধ্যে আমি ওদের মেইন ক্যাম্প খুঁজতে থাকি। ওকে, আমি তাহলে এক্ষুনি যাচ্ছি। বসের কথায় শেষ হতেই মাইক্রোফোনে সন্দেহজনক কিছু কথা শুনতে পায়। মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে। Gomis, we have success in your mission. Tonight the want the speech at party. Why not, mister? Let's start and a night party. বলেই সবাই উদ্ভট শব্দ করে হাসতে শুরু করে। অভি বুঝতে পারে যা করার আজকে রাতেই করতে হবে। অভি তার একজন অফিসারকে পার্টির ওখানে ওয়েটার সাজিয়ে পাঠিয়ে দেয় আর নিজে ওদিকে সিকিউরিটি ক্যামেরাগুলো হ্যাক করার চেষ্টা করে। কিছুতেই সম্ভব হচ্ছিল না, অনেক হার্ড সিকিউরিটি। ওইদিকে অভির বস জাহাজ মাঝ সমুদ্রে যেতেই ঝাঁপিয়ে পড়েন আর মেয়েগুলোকে উদ্ধার করে লোকগুলোকে অ্যারেস্ট করে নিয়ে আসেন। আরমান আর লোক দুটো একটা গোপন মাস্কার্ড পার্টিতে যায়। ওখানে ঢুকতে হলে সিকিউরিটি কোড বলে ঢুকতে হয়। আরমান চৌধুরী যখন সিকিউরিটি কোড বলছিলেন তখন
অভি শুনে তার অফিসারকে বলে। আরমান চৌধুরী ভেতরে ঢুকে লোক দুটোকে নিয়ে ভিতরে নানা বয়সী তরুণীদের মেলা বসেছে। তারা গিয়ে এক কোনায় বসে পড়ে। অফিসার হাতে ড্রিঙ্কসের ট্রে নিয়ে তাদের সামনে যায়। অতিরিক্ত নেশাজাত দ্রব্য মেশানো থাকার কারণে তারা অতিরিক্ত মাতাল হয়ে যায়। ওদিকে অভি লাস্ট বারের জন্য ক্যামেরা কন্ট্রোলে আনার চেষ্টা করে। ইয়েস, ও মাই গড, আমি পেরেছি, ইয়াহু। অভি আরমান চৌধুরীর সকল সিকিউরিটি সিস্টেম হ্যাক করে তার স্টাডি রুমের দিকে যায়। গিয়ে সিকিউরিটি দিয়ে লক করে ভিতরে দিয়ে বন্ধ করে দেয়, যাতে কেউ সন্দেহ না করে। ভেতরে গিয়ে কয়েকটা আলমারি দেখে ওগুলো খুলে একটা ভর্তি শুধু টাকা আর গহনায়। অভি ক্যামেরা অন করে সব কিছু রেকর্ড করতে থাকে। পরে আলমারিটা খুলে কয়েক শত ফাইল অভি একে একে খুঁজতে থাকে। সব ফাইল নামাতে থাকে। নির্বাচনী অনেক ফাইল, সাথে ওই জমির নকল মালিকানার দলিল। অভি দলিলগুলো নিয়ে আলাদা করে রাখে। লাস্ট একটা ফাইল হাতে নিতেই হাত কাঁপতে শুরু করে। অভির কতটা ভয়ঙ্কর এই লোকটা! চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল অভির। প্রায় 3 শতাধিক মেয়েকে তারা বন্দি করে রেখেছে। এর মধ্যে 2টা লিস্ট করা আছে। কয়েকজনকে বিদেশে পাচার করা হবে আর কয়েকজনকে বড়লোকের ভোগের পণ্য বানাবে। অভি ফাইলটার ছবি তুলে বাড়িতে থাকা অফিসার মারুফকে কল করে। ডিটেকটিভ মারুফ বলছি স্যার। মারুফ, তোমার ওইখানে অবস্থা কি? অবস্থা বেশি ভালো না, 3জন লোক ওই অতিরিক্ত মাতাল হয়ে গেছে। এখন মেয়ে নিয়ে রুমের মধ্যে দৃষ্টিকটু অবস্থায় পড়ে আছে। এই সুযোগ তোমাদের সবার পিক নাও। আমার এদিকের কাজ মোটামুটি শেষ। তুমি পিক নিয়ে বসের সাথে দেখা করো। ওকে স্যার। অভি ফোনটা রেখে ফাইলগুলো গুছিয়ে রাখে। ইচ্ছে ছিল আজই লোকটার সব কুকীর্তি ফাঁস করে দিবে, কিন্তু ওই নিষ্পাপ মেয়েগুলোকে বাঁচাতে হবে। তাই অভি শুধু জমির ফাইলটা নিয়ে বেরিয়ে যায়। সব সিকিউরিটি সিস্টেম আবার চালু করে দেয়, যাতে কেউ কিছু বুঝতে না পারে। রুমে এসে সব কিছু গুছিয়ে বসকে কল করে। অভি, আমাদের এদিকের কাজ শেষ। তোমার কাজ কত দূর? আমার কাজও শেষ। অনেক ভয়ঙ্কর কিছু তথ্য পেয়েছি, আমি আপনাকে পাঠাচ্ছি, দেখেন। ওকে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ করে চলে আসো। তুমি ওখানে সেফ না, আমরা সবাই তোমাকে নিয়ে টেনশনে আছি। ওকে স্যার। রাত প্রায় 11টার দিকে অভি ছাদে যায়। গিয়ে দেখে মিহি চোখ বন্ধ করে দোলনায় বসে আছে। নভেম্বরের শেষ সপ্তাহ, অল্প অল্প বাতাস বইছে। সেই বাতাসে স্নিগ্ধময়ী তার স্নিগ্ধতা ছড়াচ্ছে। অভি চুপচাপ দাঁড়িয়েছিল। মিহি চোখ খুলতেই অভিকে দাঁড়িয়ে থাকতে দেখে মুচকি হাসে। কি ব্যাপার, চুপচাপ দাঁড়িয়ে আছেন যে? কিছু না, এমনি দেখছিলাম। কি দেখছিলে? বলেই মিহি অভির দিকে এগোতে থাকে। মিহির এমন অদ্ভুত কাণ্ডে অভি অবাক হচ্ছে। মিহি, আপনি এভাবে এগোচ্ছেন কেন? তুমি জানতে চেয়েছিলে না কে সেই পুরুষ যাকে দেখার পর আমি প্রতিটা মুহূর্ত তাকে ফিল করি? মাঝে মাঝে এক অদ্ভুত ভালো লাগা ছুঁয়ে যায়। জানি না এটা ভালোবাসা কি না অন্য কিছু, কাউকে কাছে পাওয়ার সুপ্ত বাসনা নাকি অন্য কিছু। তুমি কি একবারও বুঝবে না আমার না বলা কথাগুলো? তুমি কি আমার চোখে দেখতে পাও না তোমার জন্য সাজানো স্বপ্ন? তোমার কি ইচ্ছে হয় না নীল দিগন্তে হারিয়ে যেতে? তোমার কি ইচ্ছা হয় না শুনতে ভালোবাসি তোমায়? কি বলছেন এসব? পাগল হয়ে গেলেন নাকি? পাগল তো হয়েছি অনেক আগেই তোমার ওই পার্সোনালিটির প্রতি। তুমি আমাকে জীবনের মানে শিখিয়েছো স্বপ্ন দেখতে, স্বাধীনভাবে বাঁচতে। আই লাভ ইউ সো মাচ অভি। বলেই অভিকে জড়িয়ে ধরল মিহি। অভির ইচ্ছা করছিল শক্ত করে জড়িয়ে ধরে হারিয়ে যেতে অজানা ভালোবাসার রাজ্যতে, কিন্তু তা সম্ভব নয়। তার ভালোবাসার উপভোগের কারণে যদি শত মেয়ের জীবন ধ্বংস হয়ে শত মানুষের ঘরবাড়ি হারাতে হয়, তাছাড়াও যদি আরমান চৌধুরীকে শাস্তি দিবে, তখন মিহি নিজের বাবার এরূপ দেখে তো অভিকেই দোষারোপ করবে। এর চেয়ে বরং দূরে থাকাই শ্রেয়। অভি মিহিকে ধাক্কা দিয়ে নিজের রুমে চলে যায়। মিহি মাটিতে বসে পড়ে। তুমি জানো অভি, 2 দিন ঘুমাতে পারিনি এক্সাইটমেন্টে। তোমাকে কিভাবে আমার ভালোবাসার কথা প্রকাশ করব তার জন্য। আজ সব কিছু যখন ছেড়ে তোমার হাত ধরতে চাইলাম, তুমি আমাকে দূরে সরিয়ে দিলে কেন অভি, কেন? ওইদিকে অভি নিজের রুমে গিয়ে চুপচাপ শুয়ে পড়ল। চোখের কোণে অবাধ্য অশ্রুরা এসে ভিড় জমিয়েছে, যেন 2 চোখের পাতা এক করলেই গড়িয়ে পড়বে। অভি উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। আকাশের দিকে তাকিয়ে আনমনেই বলে উঠল, বিষণ্ণতায় অস্থির হয়ে আছে হৃদয়। নীরবতার আঘাতে যেন আরো রক্তাক্ত। অন্ধকারে ঢিল ছড়ার মতোই খুঁজে ফিরে নিজেকে। আজকাল পুরনো সুরটাও ভালো লাগে না। জীবনে নাটকের অভিনয় মিথ্যা অভিনেতার মতোই অভিনয় করে যাচ্ছি। পাওয়া না পাওয়ার হিসেব মিলাতে বড়ই অস্থির লাগে।
তাই বুক ভরা দৃষ্টি দিয়ে চেয়ে আছি আকাশ পানে। ওগো, তুমি এসো, আজ যে ভালোবাসার বসন্ত। আবারও গান ধরবো তোমায় নিয়ে, কেমন করে হায় ভুলবো তোমাকে। বন্ধু, তোমায় আমি ভালোবাসি। কেমনে তোমাকে কষ্ট দেবো বলো? কিন্তু আমার যে হাত বাঁধা, আমার শরীরের প্রতিটি রক্তকণিকার সাথে হাজারো মানুষের স্বপ্ন জড়িয়ে আছে। আজ হয়তো আমাকে ভুলতে একটু কষ্ট হবে, কিন্তু যখন পেয়েও হারিয়ে ফেলবে তখন সহ্য করতে পারবে না। পরের দিন সকালে মিহি ঘুম ঘুম চোখে উঠে ফ্রেশ হয়ে অভির রুমের দিকে যায়। রুমের বাইরে দাঁড়াতেই ফোনে কথা বলার শব্দ শুনতে পায়। স্যার, আমরা প্রায় আমাদের মিশনের শেষ প্রান্তে চলে এসেছি। এখন আমাদের একটাই লক্ষ্য, ওই মেয়েগুলোকে রক্ষা করা। এরপর আমাদের ভয়ঙ্কর রূপটা দেখতে পাবে আরমান চৌধুরী। গরিবের জীবন নিয়ে খেলা করার মূল্য তাকে দিতে হবে। কথা বলতে বলতে পেছন ঘুরে তাকালো অভি। চোখের সামনে মিহিকে দেখে তার হাত থেকে ফোনটা পড়ে গেল। মিহির চোখে জল। মিহি অভির গালে ঠাস করে একটা চর বসিয়ে দৌড়ে নিজের রুমে চলে যায়। আরমান চৌধুরীকে রাতে ইমরান বাড়ি নিয়ে আসলেও এখনও নেশার ঘোরে শুয়ে আছে। মিহি রুমে শুয়ে শুয়ে কান্না করতে লাগলো। ভালোবাসার মানুষকে অবিশ্বাস করার মতো যন্ত্রণা জীবনে নেই। সব যন্ত্রণা দিনে দিনে হয়তো কমে যায়, আবার ভুলে যায় জীবন স্রোতের সাথে, কিন্তু এই যন্ত্রণা কখনো কমে না, কখনো ভোলা যায় না, বরং দিন দিনে বাড়তে থাকে আর হৃদয়টা ক্ষত বিক্ষত করে দেয়। এইভাবে হঠাৎ করে কাউকে ভালোবেসে ভেঙে পড়বে এটা কখনো ভাবেনি মিহি। ওদিকে অভি মহাচিন্তায় পড়ে যায়। মিহি যদি তার বাবাকে সব বলে দেয়। আমাকে যে করে হোক মিহিকে আটকাতে হবে। আমার এতদিনের পরিশ্রম এভাবে শেষ হতে পারে না এভাবে। অভি মিহির দরজায় নক করে। মিহি দরজা খুলেই অভিকে টান দিয়ে মিহি নিয়ে আসে। কি করছো? এই ছাড়ো বলছি আমার হাত। অভি মিহিকে টেনে তার রুমে এনে দরজা বন্ধ করে দেয়। ভালো হবে না বলে দিচ্ছি, দরজা খোলো বলছি। মিহি, আপনি একটু ওয়েট করেন। আগামী 5 মিনিট আপনি কোনো কথা বলবেন না, প্লিজ। আমি যা দেখাই তার সাথে চুপচাপ দেখবেন, কোনো কথা বলবেন না। অভির কথায় মিহি চুপ করে দাঁড়িয়ে থাকে। অভির শত অনিচ্ছা সত্ত্বেও মিহিকে ল্যাপটপটা অন করে দেখানো শুরু করে তার বাবার সকল কুকৃতি। সন্তান হিসেবে বাবার এত ভয়ঙ্কর রূপ সহ্য করতে পারছিল না মিহি। চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। অভি ল্যাপটপটা অফ করে মিহির দিকে তাকিয়ে মিহি দাঁড়াতে পারছিল না, ধপাস করে মাটিতে পড়ে গেল। অভি মিহিকে ধরে তোলে। দেখুন মিহি, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি বলে এতদিন কিছুই দেখাইনি। এখন আপনি আমাকে ভুল বুঝতেন, তাই দেখালাম। আপনার বাবা এই এলাকার কত মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছেন জানেন? কত মায়ের কোল খালি করেছেন জানেন? কত বাবাকে পথে বসিয়ে দিয়েছেন জানেন? হ্যাঁ, তাদের সাথে মিশুন, দুনিয়া বুঝে যাবেন। এই এসি রুমে বসে আর মার্সিডিজ ভ্যানে চলাফেরা করলে দুনিয়ার আসল মর্ম বুঝতে পারবেন না। আমি তাদের জন্য কাজ করি, তাদের জন্য নিজের সুখকে বিসর্জন দেই। তাদের মুখে একটু হাসি ফোটানোই আমার একমাত্র উদ্দেশ্য। আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আপনি কষ্ট পেলেও আপনার বাবাকে তার পাপের শাস্তি ভোগ করতেই হবে। তার সকল কুকর্মের পর্দা একদিন ফাঁস হবেই। অভির কথাগুলো মিহি চুপচাপ শুনছিল। মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না। উঠে নিজের রুমে চলে গেল। অভি বসে পড়ল। মিহি নিজের রুমে গিয়ে শুয়ে শুয়ে কান্না করতে লাগলো। তার বাবা এতটা নিজ সে কল্পনাও করতে পারছে না। অভির কথাগুলো এখনও তার কানে বাজছে। মনে মনে নিজের বাবার প্রতি অদম্য ঘৃণা সৃষ্টি হলো। এতদিন তার এই মানুষের রক্তচোষা টাকা দিয়ে সে জীবন যাপন করেছে, এটা ভাবতেই নিজের প্রতি ঘৃণা করছে। রাগ করে উঠে আবার অভির রুমে চলে গেল। অভি তখনও বসেছিল। মিহিকে দেখে উঠে দাঁড়ালো। অভি, তোমার কাছে গান অথবা ছুরি আছে? কি হয়েছে? কি করবে এসব দিয়ে? ওই জান্নাটাকে খুন করব। ওই লোকটাকে বাবা বলে ডাকতে আমার ঘৃণা হচ্ছে। ওর পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। শান্ত হও প্লিজ। এভাবে উত্তেজিত হয়ে কিছু করলে নিজেরই বিপদ ডেকে আনবে। এর চেয়ে বরং শান্ত হয়ে বসো। কিভাবে শান্ত হবো বলো? আমার ভিতরটা পুড়ে যাচ্ছে। এখানে কয়েক শত লোকের জীবন জড়িয়ে আছে, আর আপনার বাবা একা নয়, বিদেশি চক্রে অনেক লোক জড়িত। হ্যাঁ, আমি তোমার পাশে থাকতে চাই। নিজের হাতে ওই জঘন্য লোকটা শাস্তি দিতে চাই। নিজের মেয়ের বয়সী মেয়েদের ছি, ভাবতেই ঘৃণা লাগছে। আপনার কিছু করা লাগবে না, যা করার আমি করব। না, হ্যাঁ, আমাকে প্লিজ নিজের পাপের প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ দাও। আচ্ছা ঠিক আছে, এখন চুপ করে আগে বসুন। আচ্ছা, তুমি কে? আমি অভিক, সিক্রেট ডিটেকটিভ অফিসার। তোমার বাবাকে গুলি করা, আমার এখানে চাকরি নেওয়া সবই একটা নাটক ছিল। বুঝলাম। এখন আমাকে কি করতে হবে বলো? আপাতত কিছুই করা লাগবে না, আমরা সব শেষ করে ফেলেছি। শুধু ওই ভিকটিমদের কোথায় রাখছে সেটাই খুঁজে পাচ্ছি না। ওকে, আমিও তোমার মতো খুঁজবো, সমস্যা নেই। আই এম রিয়েলি সরি। সরি কেন?
তোমাকে থাপ্পড় মারার জন্য, বাজে কথা বলার জন্য। ইটস ওকে, এটা স্বাভাবিক। যে কোনো মেয়ে নিজের বাবার ব্যাপারে শুনলে এরকম বিহেভ করতো। আচ্ছা, এখন গিয়ে রেডি হন, ভার্সিটিতে যেতে হবে, তা না হলে সবাই সন্দেহ করবে। তুমি ওয়েট করো, আমি আসছি। একটু পর মিহি রেডি হয়ে আসলো। অভি মিহিকে নিয়ে বেরিয়ে গেল। মিহিকে ভার্সিটিতে ড্রপ করে দোলেরগুলো নিয়ে শফিক আঙ্কেলের বাসায় যাবে। এমন সময় মিহি বলল, অভি প্লিজ 1 ঘন্টা ওয়েট করো, আমার একটা মাত্র ক্লাস আছে, এটা শেষ করেই একসাথে ফিরবো। ওকে, আমি ওয়েট করছি। অভি গাড়িতে বসেছিল। মিহি ভেতরে গেল। ভেতরে যেতেই সামিয়া এসে বলল, দোস্ত, তোকে যে প্রতিদিন এনে ড্রপ করে দেয় ওই হিরোটা কে রে? তা দিয়ে তুই কি করবি? সেই হট ছেলেটা, ওর সাথে প্রেম করব, নাম্বারটা ম্যানেজ করে দে না প্লিজ। সামিয়ার কথা শুনে মিহির মাথায় রক্ত উঠে যায়। কি বললি? আর একবার বললে খুন করে ফেলবো, বুঝলি? আজব তো, আমি প্রেম করলে তোর সমস্যা কি? তোর কত বড় সাহস আমার জামাইয়ের সাথে প্রেম করবি? জামাই মানে? তুই কোন দিন বিয়ে করলি? বিয়ে করি নেই, করবো। এখন ক্লাসে চল, নাহলে এখানেই রেখে যাব। ক্লাস শেষ করে মিহি আর সামিয়া একসাথে বের হলো। গেটের সামনে আসতেই অভিকে দেখলো গাড়িতে হেলান দিয়ে ফোন টিপছে। সেই পোজ মাম্মা। কি বললি? সরি। দুজন অভির সামনে গেল। অভি তাদের দেখে ফোনটা পকেটে রেখে দিল। কেমন আছেন দুলা ভাই? আমি আপনার বউয়ের বান্ধবী। সামিয়ার কথায় অভি অদ্ভুত চাহনি দিয়ে মিহির দিকে তাকালো। মিহি শয়তানি হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। সামিয়া হাত বাড়িয়ে হ্যান্ডশেক করতে যাবে, মিহি অভির হাত আটকে ধরল। অভিও মুচকি হেসে হাত ছাড়িয়ে হাত মিলালো। এটা দেখে মিহি রেগে গাড়িতে উঠে বসলো। অভিও সামিয়াকে বিদায় জানিয়ে গাড়িতে উঠল। মিহি বাহিরের দিকে তাকিয়েছিল। কি হলো, কথা বলছেন না যে? না এমনি। কোথায় যাচ্ছি আমরা? চলেন, দেখতে পাবেন। অভি মিহিকে নিয়ে শফিক আঙ্কেলের বাসায় গেল। ফাইলগুলো নিয়ে গাড়ি থেকে নামতে যাবে, তখনই মিহি জিজ্ঞেস করলো, এগুলো তোমার হাতে কি? এই দলিলগুলোতে নকল সই দিয়ে লেখা ছিল যে সকল কৃষক তাদের জমি আরমান চৌধুরীর কাছে বিক্রি করে দিয়েছে। কথাটা শুনে মিহি কিছুটা চুপসে যায়। অভি শান্ত হয়ে বলে, সবাইকে ডেকে দলিলগুলো যার যার হাতে দিয়ে দিল। দলিল হাতে পেয়ে সবাই অভিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। এই কান্না কোনো কষ্টের কান্না নয়, এই কান্না নিজের শেষ সম্বল ফিরে পাওয়ার আনন্দের কান্না। মিহির এসব দেখে মনের মধ্যে অজানা এক অনুভূতি হলো। নিজের কষ্টগুলোকে হালকা মনে হলো। হাজারো বাবা মায়ের আত্মচিৎকারের কবল থেকে মুক্তি দেখে অজানা আনন্দ হলো। সব কিছু গুছিয়ে তারা বাড়ি ফিরে আসতে যাবে, তখন মিহি আবদার করলো সে আজ ঘুরতে যাবে। অভি না করতে পারল না। অভি মিহিকে নিয়ে একটা ফুল বাগানে যায়। চারিদিকে শত শত ফুল, সেগুলো থেকে ধেয়ে আসা মিষ্টি সুবাস মনকে বিমোহিত করে, মনের গভীরে আলোড়ন তোলে। তুমি কি আসবে পথ ভোলা নদীর দেশে? ঢেউয়ে ঢেউয়ে ভাসবো হৃদয় হব দুজনের সাথে। তুমি কি নীল মেঘে ঢাকা আকাশে ঝড় তোলা ভরে আমারই মন ভাঙা ঘরে রোদেলা দিনের ফাগুন হবে? তুমি কি দেবে বাবুই পাখি ঠোঁটে বোনার সুখের বসতি হবে? হবি, আমি পারছি না সহ্য করতে এসব। দেখুন মিহি, একে তো এই ঝামেলা, এর সাথে আমার জীবনে গেলে 1 মিনিটের জন্য সুখ পাবেন না। আমার এই দেহ জীবন আর মৃত্যুর মধ্যখানে সব সময় বিরাজ করে। আমি আমার পরিবারকে দেখিনি প্রায় 4 মাস হতে চললো। বছরের পর বছর বাড়ির বাইরে থাকতে হয়। আপনি আমার জীবনে গেলে সুখী হতে পারবেন না। প্লিজ এসব বলে নিজেও কষ্ট পেয়েন না, আমাকেও কষ্ট দিও না। আমি সুখ চাই না, শান্তি চাই। তোমার বুকে মাথা রেখে বাঁচতে চাই। জীবনের কোনো এক প্রান্তে যদি কখনো হোঁচট খাও, আমি তোমার হাত ধরে রাখবো। ভয় পেও না, কোনো সম্পর্কের দাবি নিয়ে তোমার সামনে দাঁড়াবো না। শুধু একজন খারাপ মানুষ হিসেবে সারা জীবন তোমার পথ চলার পথে ছায়া হয়ে থাকবো। আসলে এত বেশি ভালোবেসে ফেলেছি তোমায়, যার জন্য সবসময় তোমার পাশে ছায়ার মতো থাকতে চাই। অভি গাড়িতে গিয়ে উঠে বসলো। মিহিও চলে আসলো। বাসায় ফিরে দেখলো বাড়িতে চিৎকার চেঁচামেচি হচ্ছে। দৌড়ে ভিতরে গিয়ে দেখলো আরমান চৌধুরী তার সকল লোককে একত্রিত করে হাতে একটা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছেন। অভি ভেতরে ঢুকতেই তাকেও গলা চেপে ধরে তাদের সাথে দাঁড় করালেন। আমি লাস্ট বারের মতো বলছি, তোদের মধ্যে কে আমার স্টুডিও রুমে ঢুকে আমার আলমারি থেকে ফাইল উল্টোপাল্টা করেছিস? এত হাই সিকিউরিটি থাকা সত্ত্বেও কীভাবে ঢুকলি বল, না হলে সবাইকে মরতে হবে। আমার এত কষ্ট করে তিলে তিলে গড়া মিলের স্বপ্ন এভাবে ধুলোয় মিশিয়ে দিতে পারবি তোরা? অভি নির্বোধের মতো প্রশ্ন করলো। স্যার,
কিসব বলছেন? হাই সিকিউরিটি ফাইল এসব দিয়ে কি করে? এই ছেলে, তুমি ভেতরে যাও, তোমার এত সব বোঝা লাগবে না। অভি দৌড়ে নিজের রুমে চলে গেল। ওপর থেকে মিনি অভির এমন অভিনয় দেখে হাসতে হাসতে প্রায় পাগল হয়ে যাচ্ছে। অভি রুমে গেল। রাতের বেলা অভি রুমে বসে বই পড়ছিল, তখন কেউ একজন তার দিকে একটা কাগজ ছুঁড়ে মেরে চলে যায়। অভি কাগজটা উঠিয়ে মুচকি হাসে। মিহি দিয়েছে। আমি জানি তুমি আসবে, পূর্ণিমার চাঁদ হয়ে আমায় ছুঁয়ে দিতে, অথবা ভোরের কুয়াশা হয়ে আমায় সিক্ত করতে। আমি জানি তুমি আসবে বিকেলের রংধনু দিয়ে আমায় রঙিন সাজাতে, অথবা শীতের চাদর হয়ে আমায় উষ্ণতা দিতে। আমি জানি তুমি আসবে শরতের কাশফুল হয়ে মনটা আমার দোলাতে, অথবা বৃষ্টির টুপটাপ শব্দে আমায় উদাসী করতে। তুমি কি বোঝো না আমি তোমার প্রতি কতটা আকৃষ্ট? কেন বোঝো? হয়তো বুঝবে সেদিন আমি আর থাকবো না এই পৃথিবীতে। অভি চুপচাপ বসে পড়ল। সে কি ভুল করছে? মিহিকে ফিরিয়ে দিয়ে কি করবে সে? বিশাল এক দোটানার মধ্যে পড়ে যায়। মন বলে তাকে আঁকড়ে ধরতে, তো বাস্তবতা বলে দূরে ঠেলে দিতে। বাস্তবতার ফিরে নিজেকে হারিয়ে খুঁজছে সে। পরের দিন সকালে অভি ব্রেকফাস্ট করে বের হয়ে উঠোনে সকল কৃষককে দেখে সামনে বসা আরমান চৌধুরী আর ওই বিদেশি লোকটা। সবার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। আরমান চৌধুরী চিৎকার করে বলা শুরু করলো, তোদের কত বড় সাহস! তোরা আমার বিরুদ্ধে কেস করতে চাস? আজ এখন থেকে একটাও জীবিত ফিরতে পারবি না। তোদের ভালো কথায় কাজ হবে না, ছোট লোক কোথাকার। দেখুন সাহেব, আমরা গরিব মানুষ, খেটে খাই। এই জমি আমাদের, এই জমি আমরা বিক্রি করব না। আর এই জমির কাগজ সব আমাদের কাছে আছে, আপনার কাছে থাকলে দেখান। ছোট লোকের বাচ্চাদের মুখে দেখি কথা ফুটেছে। সেদিন তো মার খেয়েও তার শিক্ষা হয়নি। এই ইমরান, যা আমার বন্দুকটা নিয়ে আয়, আজ এখানেই লাশ পড়বে সবার। ইমরান ঘরের ভিতর গেল। অভি দৌড়ে কাছে আসে। স্যার, আমি একটা কথা বলতে পারি প্লিজ? তুমি আবার কি বলবে? স্যার, চারদিকে আপনার শত্রু, আর 3 মাস পর নির্বাচন। এখন এই ছোটোখাটো বিষয় নিয়ে এদের মেরে নিজের নাম খারাপ করবেন না। কোথা থেকে কে ভিডিও করে ভাইরাল করে দেবে? এর চেয়ে বরং বেয়াদবি না নিলে আমি একটা বুদ্ধি দিই। কি বুদ্ধি? আপনি বরং ওদের না মেরে ওদেরকে চাষ করার জন্য আরও কিছু সাহায্য করুন, কিছু টাকা ওদের মধ্যে বিতরণ করুন। কী সব আজে বাজে কথা বলছো? আগে পুরোটা শুনুন। টাকা পাওয়ার পর তারা সবাই চাষাবাদ করবে, আপনি ওদের খোঁজখবর রাখবেন। এতে করে তারা নিঃসংকোচে আপনাকে ভোট দেবে। এরপর আপনি কৌশলে, বাকিটা তো আপনি জ্ঞানী মানুষ, বুঝতেই পারছেন। অভির কথা শুনে আরমান চৌধুরী কিছুটা ভেবে হাসি মুখে কিছু টাকা বিতরণ করলেন আর তাদের কাছে ক্ষমা চাইলেন। এটা দেখে বিদেশি লোকটা খেপে গেল। Mister, what you doing? You need to kill the peoples, but you give them money, why man? I will tell everything after some time. Okay, but by any cost, I need the land for meal. সবাই চলে গেলে আরমান চৌধুরী অভিকে ডেকে পাঠালেন। অভি কাছে গেল। তোমার মাথায় তো ভালো বুদ্ধি আছে, কি যে বলেন স্যার? কিন্তু এই বুদ্ধি শুধুমাত্র আমার জন্য ব্যবহার করবে। বেমানি করলে সোজা মৃত্যু। আরে, আমাকে কি ওরকম পেয়েছেন? আপনার নুন খেয়েছি, আপনারই গুণ গাইব। খুব ভালো, এখন যাও আমার মেয়েকে পৌঁছে দিয়ে আসো। অভি মিহিকে নিয়ে ভার্সিটিতে দিতে যায়। ফিরে আসার সময় হঠাৎ কয়েকটা ছেলে এসে তার মারার জন্য গাড়ির সামনে আসে। অভি নামতেই তারা লাঠি নিয়ে তেড়ে আসে। অভি নিজের গানটা বের করতেই দৌড়ে পালিয়ে যায়। অভি কিছুটা চিনতে পেরেছে ওই ছেলেটা যাকে ভার্সিটিতে মিহিকে ডিস্টার্ব করার জন্য মেরেছে। অভি আবার দাঁড়িয়ে উঠে বাসায় যায়। রাতে রুমে শুয়েছিল মিহি। জল খেতে চাইলো, কিন্তু বোতলে জল নেই, তাই বোতলটা নিয়ে বের হলো জল আনতে। যখনই তার বাবার রুমের সামনে দিয়ে যাচ্ছিল তখন কারো গলার আওয়াজে থমকে দাঁড়ায়। আরমান চৌধুরী কারোর সাথে ফোনে কথা বলছিলেন। মিহি লুকিয়ে কথা শোনার চেষ্টা করে। শোনো শিকদার, আমার এখন নির্বাচনের সময়, তাই এসব থেকে একটু দূরে যেতে হবে। কিন্তু গমজ কিছুতেই মানতে রাজি নয়। তুমি এক কাজ করো, আগামীকাল রাত 8টার দিকে লালকেল্লার পেছনে আমাদের আন্ডারগ্রাউন্ড আছে, সেই ক্যাম্পে সেখানকার সব মেয়েকে পাঠিয়ে দিতে হবে। তুমি সব ব্যবস্থা করো। আরমান চৌধুরীর কথা শুনে মিহি তাড়াতাড়ি অভি রুমের সামনে যায়। অভি এখনও ল্যাপটপে কিছু গুরুত্বপূর্ণ কাজ করছিল। দরজায় নক করায় দৌড়ে গিয়ে ল্যাপটপটা লুকিয়ে দরজা খুলে মিহিকে দেখে অবাক হয়। মিহি, আপনি এত রাতে এখানে কি করেন?
খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাড়াতাড়ি দরজাটা অফ করো। বলেই মিহি অভির রুমে ঢুকে এক্সাইটমেন্ট দেখে অভিও কিছুটা আগ্রহী হয় জানবার জন্য। কি হয়েছে মিহি? আপনি এরকম করছেন কেন? অভি, আমি এইমাত্র শুনলাম বাবাই কালকে সব মেয়েদের একসাথে পাচার করে দেবে। কি বলছেন আপনি? হুম, আর আমি ওদের ক্যাম্পের ঠিকানাও জেনে এসেছি। কোথায়? আমি এত কষ্ট করে জেনে আসলাম, তার জন্য কিছু দেবে না? তুমি যা চাইবে তাই পাবে, আগে বলো প্লিজ। শুধু ক্যাম্প সমুদ্রের তীরে যে লাল কেল্লা আছে ওটার পেছনেই কোনো আন্ডারগ্রাউন্ডে। ও মাই গড, সময় একেবারে নেই। বলেই অভি তাড়াতাড়ি করে নিজের ল্যাপটপটা অন করে তার বসের সাথে কন্ট্যাক্ট করে। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? অভি, এত রাতে কোনো জরুরি বিষয়? জি স্যার, আমরা জেনে গেছি আরমান চৌধুরী আর ওই বিদেশি জগের আর আস্তানা কোথায়। ওয়াও, গ্রেট জব মাই বয়। কোথায়? স্যার, সমুদ্র তীরের যে লাল কেল্লা আছে ওইটার পেছনে কোনো আন্ডারগ্রাউন্ডে ওদের আস্তানা। কাল রাত 8টার দিকে সব মেয়েকে তারা বিদেশে পাঠিয়ে দেবে। কি বলছো কি তুমি? স্যার, আমাদের যত জায়গায় যত ফোর্স আছে সবাইকেই খবর দিন, আমি সকালে আসছি। ওকে, আমি সব রেডি করছি। ওকে স্যার, আমি আপডেট দিতে থাকবো। বলেই অভি লাইনটা কাটলো। পেছনে ঘুরে তাকাতেই ঢোক গেল। মিহি রাগি চোখে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। অসম্ভব সেই লাগছে। গাল দুটো লাল হয়ে গেছে। অভির ইচ্ছে করছিল গাল দুটো ধরে একটা কিস করতে, কিন্তু কি করার। আমি এত কষ্ট করলাম আর উনি সব ক্রেডিট নিয়ে নিলেন। তো আমি কি করলে এখন খুশি হবেন? আমাকে জড়িয়ে ধরে 5 মিনিট কিস করতে হবে। কি পাগল হয়ে গেছো? দেখো, তুমি কিন্তু বলেছো আমি যা বলবো তাই করবে। এখন না করছো কেন? আমি কি জানতাম তুমি এমন উদ্ভট জিনিস চাইবে? সেটা আগে ভাবতে পারলে না? এখন যা বলছি চুপচাপ করো। বলেই মিহি নিজের ঠোঁট দুটো অভির দিকে এগোতে লাগলো। অভির হার্টবিট অতিরিক্ত ফাস্ট হয়ে গেছে। এখনই মনে হয় হার্ট অ্যাটাক করবে। মিহি শক্ত করে জড়িয়ে ধরে কিস করতে লাগলো। অভিও শেষে রেসপন্স করতে আরম্ভ করলো। প্রায় 3 মিনিট পর ছেড়ে দিয়ে অভিকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল মিহি। মাঝে মাঝে খুব ইচ্ছে হয় তোমায় জান বলে ডাকতে, খুব ইচ্ছে হয় তোমায় জড়িয়ে ধরে বলি কেন তুমি আমাকে কষ্ট দাও, খুব ইচ্ছে করে তোমার বুকে মাথা রেখে কাঁদতে, তোমায় অনেক ভালোবাসি, কষ্টই দিবে তবে কেন মিথ্যে স্বপ্ন দেখাও আমায়, কেন প্রতি রাতে তোমায় ভেবে আমায় কাঁদতে হবে? আমার অপরাধ কি ছিল? তোমায় সত্যি অনেক ভালোবাসি, এটাই কি আমার অপরাধ? অভি কি বলবে খুঁজে পাচ্ছে না। কি হলো, আজও কিছু বলবে না? বলেই মিহি চলে যেতে নিলে অভি টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। ফিরিয়ে তুমি দেবে কি আমায়? কখনো যদি তোমাকে চাই, যাবে কি অদূরে চলে তুমি? যদি ভালোবাসি বলে তোমায়, আমার এই স্পর্শে কি তোমার হৃদয়ে বৃষ্টি কখনো হয়? না বলো না কিছুই তুমি। যদি ভালোবাসি বলি তোমায়, আমি চাই শুধু তোমার হতে, তোমার নিঃশ্বাসে বিশ্বাসে, আমার সব কিছু তোমার হাতে। চাইলেই নিতে পারো প্রাণ আমার, একাকী নিঃসঙ্গ জীবন তোমারই করে নেবে কি আপন? তোমারই পাশে মনের এই আকাশে রেখো আমায় আপন করে। আর তো কিছু চাই না আমি। মাঝে মাঝে তোমাকে খুবই কষ্ট দেই, কারণ তোমাকে ভালোবাসি বলে। নীরবে নিজেও কষ্ট পাই তোমাকে মিস করবো বলে। তোমাকে যখন মিস করি তখন পৃথিবীকে এড়িয়ে চলি, কারণ তখন আমার সব অনুভূতি জুড়ে শুধুই তুমি। অভির কথায় মিহির আর থাকতে পারল না। চোখ বেয়ে অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। কিন্তু এ জল মহাপ্রাপ্তির, মহা আনন্দের, মহামিলনের। সে পেরেছে বিষণ্ণ ভগ্ন হৃদয় প্রেম জাগাতে। অভিকে জড়িয়ে ধরে থাকে। হয়েছে তো, এখন ছাড়ো, সকালে উঠতে হবে। আমাকে কিন্তু সাথে নিতে হবে। তুমি কি করবা? চোখটার সামনে এই যখনও মানুষটার মৃত্যু যন্ত্রণা দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব। ওই, আমি আজ এখানে থাকি। কিসব বলছো? যাও তোমার রুমে। মিহি রাগ করে চলে যেতে নাই দরজা খুলছিল, তখনই অভি বলে, ये हसीन पोड़ियों की रानी, तेरे प्यार में हम हो गए दीवानी, लौटा देंगे तुम पे हमारी सारी जवानी, बस तुम मेरी हो जा। ঠং। বলেই মিহি নিজের রুমে চলে যায়। বিছানায় শুয়েই কিছুতেই ঘুম আসছিল না। পরের দিন সকাল হতেই অভি ব্যস্ত হয়ে পড়ে। ওদিকে কমেশ নিজের কিছু পার্সোনাল মানুষের কাছ থেকে অভির আসল পরিচয় পেয়ে যায়। ততক্ষণে অভি আর মিহি ভার্সিটির কথা বলে বেরিয়ে পড়েছে। আরমান চৌধুরী বাসার বাইরে ছিলেন। কমেশের ফোন পেয়ে তাড়াতাড়ি ইমরানকে কল করেন। স্যার বলুন। অভি কোথায়? ও তো মিহি ম্যাডামকে নিয়ে ভার্সিটিতে গেছে। তাড়াতাড়ি ভার্সিটিতে যাও আর ওকে ধরে নিয়ে আসো। ওকে স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। মন্ত্রীর কথা মতন ইমরান তাড়াতাড়ি করে মিহির ভার্সিটিতে না পেয়ে আবার আরমান চৌধুরীকে কল করলো।
কি হয়েছে ইমরান, পেয়েছিস? না স্যার, এখানে তো ওরা আসেনি। ও শিট, তুই তাড়াতাড়ি শিকদারদের সব ছেলেদের নিয়ে বাসায় আয়। ওদিকে বাসা থেকে সোজা অফিসে চলে যায় অভি। সব অফিসার একসাথে আজকে তাদের জন্য বিশাল এক যুদ্ধ অপেক্ষা করছে। অভি সবার সামনে দাঁড়ালো। হ্যালো অফিসার্স, আজকে আমাদের জন্য বিশাল এক পরীক্ষা অপেক্ষা করছে। আমরা সংখ্যায় তাদের চেয়ে কম, তাই আমরা বহু বলে না গিয়ে বুদ্ধি বলে ওদের মোকাবেলা করব। আমাদের এই ফোর্সের গর্ব, আমাদের কমান্ডার মিস্টার অভিক আজকের এই অপারেশনের নেতৃত্ব দিবেন। আমরা সবাই তার নির্দেশে জীবন দিতে প্রস্তুত। কি বলছেন কি স্যার? আপনি থাকতে আমি কেন? না করবে না অভি, এটা আমার অর্ডার। অভি আর কোনো কথা না বলে সামনে দাঁড়িয়ে বলতে থাকে। অফিসার্স, আমরা যদি আমাদের বেসিক নলেজ থেকে চিন্তা করি তাহলে ওরা সবাই এখন সেফটির জন্য তাদের আস্তানায় পাহারা দেবে, নয়তো কোনো ফাঁদ পাতবে, কিন্তু আমরা ওখানে যাব না। ভুল হলে ক্ষমা করবেন স্যার। আমরা যদি ওদের এখানে অ্যাটাক না করি তাহলে ওদের ধরবো কী করে? আমরা ওদের ওখানে যাব না ঠিকই। আমার এতদিনের ইনভেস্টিগেশনে যতদূর জানতে পেরেছি, ওরা সব পাচার থাইল্যান্ডে করে এবং ওইখানের একটা লোক গোমেজ নামের ওই এসব কন্ট্রোল করে। এখন আমাদেরকে যেটা করতে হবে, আস্তানা অ্যাটাক না করে সোজা সীমান্তের ওখানে সমুদ্রে মাছ ধরা জাহাজ নিয়ে বসে থাকতে হবে। সমুদ্রের মাঝখানে ওদের চারদিক থেকে ঘিরে ফেলতে হবে। আর যদি আমরা এখন মেইন জায়গায় যাই, হয়তো সেখানে তারা ব্লাস্ট করাবে, নয়তো আমাদেরকে পরাজিত হয়ে ফিরতে হবে। তাই বুদ্ধি প্রয়োগ করে কাজ করতে হবে। তাহলে আমরা কখন বের হব স্যার? এখন লেট করলে চলবে না। আমি ভাগ করে দিচ্ছি। প্রথম গ্রুপ উত্তর দক্ষিণ দিকে থাকবে, বস আর তার সাথে সবাই। ওকে স্যার, আমরা এখনই বেরিয়ে পড়ছি। উত্তর পূর্ব দিকে থাকবে অ্যাসিস্ট্যান্ট কমান্ডার মারুফ আর তার ফোর্স। ওকে স্যার, আমরা বেরিয়ে পড়ছি। দক্ষিণ পশ্চিম সীমান্তে থাকবে আরিফ, আর পূর্ব পশ্চিম সীমান্তে আমি থাকবো। আরিফ সাহেব, আপনি বেরিয়ে পড়ুন। সবাই যে যার পজিশনে চলে গেল। অভি আর মিহি সামান্য কিছু খেয়ে বেরিয়ে পড়লো। ওদিকে গমেশ, শিকদার আর আরমান বিদ্যুৎ গতিতে তাদের আস্তানায় আসলো, কিন্তু কোনো প্রবলেম হয়নি। তাই তারা জাহাজের ব্যবস্থা করে সবাই উঠে পড়লো। সাথে প্রায় 2 শতাধিক মেয়ে সবাই উঠে জাহাজে ছেড়ে দিল। হায়, ওরা মনে হয় এখনো খুঁজতেছে। তোমার বুদ্ধির তারিফ করতে হয় চৌধুরী। এমন জায়গায় আস্তানা বানিয়েছিলে যে কেউ খুঁজেই পায়নি। ওই ডিকটিকটির মতো কত সিক টিকটুটি পকেটে নিয়ে ঘুরে। এই আমরান আর তার হিসাব আছে। Shikdar and Minister, the detective Avik is very dangerous. I know about him. নো টেনশন, স্পিসিস দ্য বর্ডার। Look, Minister. আরমান চৌধুরীর সামনে তাকাতে দেখে অভি, মিহি সবাই থামার জন্য ইশারা করছে। তাই সে নাবিক বলল লেফটেন্যান্ট নিয়ে, কিন্তু ওদিকে ঘোরাতেই আরেকটা জাহাজ ধেয়ে আসছে, চারদিক থেকে ঘিরে ধরলো। Boys, attack them! বলা মাত্র জাহাজ থেকে গুলি ছুটতে থাকে। একে একে চারিদিকে জাহাজগুলো কাছে আসতে থাকে। মারুফ তার ফোর্স নিয়ে মন্ত্রীর জাহাজে ঢুকে পড়ে। সবার আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে শিকদারদের লোকজন। অভি আর মিহি গিয়ে আরমান চৌধুরীর জাহাজে উঠে এক এক করে সকল মেয়েদেরকে একটা জাহাজে তোলা হলো। সবার মুখে তৃপ্তির হাসি, চোখে আনন্দের অশ্রু। তুই আমার মেয়ে হয়ে এরকম করতে পারলি মিহি? কিসের মেয়ে? তোমার মতো মানুষকে নিজের বাবা বলতে আমার ঘৃণা হচ্ছে। ছি ছি, নিজের মেয়ের বয়সী মেয়েদের যখন অমানসিক নির্যাতন করছো, অমানবিকভাবে বিদেশিদের ভোগের বস্তু বানিয়েছো, তখন নিজের মেয়ের কথা মনে হয়নি? হঠাৎ করে গুলির শব্দ ভেসে আসে। মিহি পানিতে পড়ে যায়। অভি মিহি বলে চিৎকার দিয়ে নিচে নামে। মিহি রক্তে লাল হয়ে যাচ্ছে পুরো এরিয়া। গোমেজ পিছন থেকে মিহিকে গুলি করে। তখন আরিফ ফিরে গোমেজের মাথায় গুলি করে, সঙ্গে সঙ্গে মারা যায় সে। শিকদার আর আরমান চৌধুরীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। অভি মিহিকে নিজের ওপরে নিয়ে সাঁতরানোর চেষ্টা করছে, নাক মুখ দিয়ে জল ঢুকছে। তখন জাহাজ থেকে রশি দেওয়া হয়। অভি রশি ধরে সবার সহযোগিতায় তুলে নিজের শার্টটা দিয়ে পাটা বেঁধে দেয়। পায়ে গুলি লাগার কারণে দাঁড়ানো সম্ভব না, তাই তাড়াতাড়ি তীরে নিয়ে একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার পায়ে ব্যান্ডেজ করে দেয়। পরদিন সকল নিউজ পেপারে হেডলাইনে অভির বীরত্বের কথা ছাপা হয়। সকালে সোফায় বসে চা খাচ্ছিলেন আর টিভি দেখছিলেন অভির বাবা আর রিয়া। হঠাৎ করে অভি নিউজ সামনে আসতেই সবাই অবাক হয়ে নিউজ দেখতে থাকে। অভির নাম শুনে রান্নাঘর থেকে দৌড়ে আসেন তার মা। ছেলের এমন কৃতিত্বে বাবা মায়ের গর্বে বুক ফুলে ওঠে। বলেছিলাম না, একদিন আমার অভির জন্য দেশে আমার মুখ উজ্জ্বল হবে। দেখলে তো,
দেশে কত ভয়ঙ্কর অপরাধীকে ধরলো। সত্যি ভাইয়া, গ্রেট। আমি যাই, পুরো এলাকায় মিষ্টি বিতরণ করতে হবে। পুরো বাড়িতে খুশির রোল পড়ে গেল। রিয়া তার মায়ের কাছে গেল। ও মা, এখনো ভাইয়ার উপর রাগ করে থাকবে? এবার দেখবে ভাইয়া ঠিক আসবে। তাই যেন হয় মা। ওদিকে বিরাট এক সম্বর্ধনার আয়োজন করা হয়। অভি রাতে ঘুমায়নি, সারা রাত মিহির পাশে বসে ছিল। সকালে চেঞ্জ করে মিহিকে হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হয় অনুষ্ঠান টিভিতে বসে লাইভ দেখছিলেন তার এলাকার সবাই। পরিচালক মাইকে ঘোষণা করলেন, অনুষ্ঠানের এ পর্যায়ে সম্মাননা গ্রহণ করবেন আমাদের কাঙ্ক্ষিত মানুষ, সাহসী বীর, আমাদের অনুপ্রেরণা, ইন্টেলিজেন্ট অফিসার মিস্টার অভি। আমরা তাকে তার অকুতোভয় সংগ্রামের কিছু গল্প আমাদের শোনানোর জন্য অনুরোধ করব। অভি সম্বর্ধনা গ্রহণ করে মাইক হাতে নেয়। এক পাশে একদৃষ্টে তাকিয়েছিল মিহি। অভি বলতে শুরু করলো, প্রথমে আমার পক্ষ থেকে গ্রহণ করুন প্রাণ ঢালা অভিনন্দন। আসলে এই অর্জন আমার একা নয়, এই অর্জনের পেছনে হাতে কয়েক লক্ষ মানুষ। তাদের অনুপ্রেরণা, তাদের আত্মচিৎকার না দেখলে আমি অভি কখনোই সাহস করে এই যুদ্ধে নামতাম না, নিজের কাছের মানুষকে দুঃখ দিতাম না। আমি অভি হয়ে ওঠার পেছনে সবচেয়ে বেশি অবদান আমার মায়ের। তবে সত্যি বলতে মা কোনোদিন আমাকে সাপোর্ট করেনি, সবসময় এসব থেকে দূরে থাকতে বলতেন। মায়ের আমাকে নিয়ে ভয় আমাকে আরও আগ্রহী করে তোলে, কারণ আমার মায়ের মতো কত মা তাদের সন্তান নিয়ে ভয়ে থাকেন। আমার মা আমি বাসায় যাই না বলে কথা বলা বন্ধ করে দিয়েছেন। এটা যে কত কষ্টের তা একমাত্র আমি ফিল করতে পারি। আমার বাবা ছোটবেলা থেকেই আমি ভালো খারাপ যা করি তাতেই সাপোর্ট দিতেন। স্যালুট, স্যালুট মাই ডিয়ার ফাদার। আরও কিছু নিঃস্বার্থ মানুষ আমার জীবনে এসছে, যাদের অবদান ভুলবার নয়। আমাকে নিজ সন্তানের মতো আগলে রেখেছেন আমার বস, নিজের ভাইদের মতো পাশে পেয়েছি প্রত্যেক অফিসারকে। একজন ওই কোণে আমার জন্য পায়ে গুলি নিয়ে বসে আছেন। পরিশেষে একটা কথাই বলি, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনের সমান অপরাধী। অন্যায়কে প্রশ্রয় দেবেন না, জীবনে সফল হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অভি অফিস থেকে ছুটি নিয়ে মিহিকে নিয়ে বাসায় যায়। রাত 9টার দিকে পৌঁছায়। দরজা খুলতেই তার মা বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন। মিহি করুণ চাহনি নিয়ে তাকিয়েছিল। রিয়া এসে মিহিকে নিয়ে ভেতরে যায়। অভি ভেতরে যেতেই তার বাবা সামনে আসেন। স্যালুট মাই ডিয়ার সন বলে জড়িয়ে ধরলেন। অভি আগে কল করে মিহির কথা বলে। সবাই খুব খুশি হয়। রাতেই কাজে ডেকে তাদের বিয়ে ছেড়ে দেওয়া হয়। বাসর ঘরে বউকে কোলে নিয়ে ঢোকে অভি। মিহি অভির গলা জড়িয়ে চুপচাপ ছিল। রুমে ঢুকে দরজা বন্ধ করে কাছে যেতে লাগলো অভি। এই আমার পা। তাতে কি হয়েছে? পা দিয়ে কি বাসর করবো? যা, কি বলো? লজ্জা পেলে আমাদের কমান্ডার কোত্থেকে আসবে? তাহলে তো নেমে পড়তে হবে কমান্ডার আনার যুদ্ধে। এরপর দুজন হারিয়ে যায় ভালোবাসার এক অজানা রাজ্যতে। পরের দিন সকালে অভি ঘুম থেকে উঠে শাওয়ার নিতে যায়। শাওয়ার নিয়ে একটা টাওয়েল পরে বেরিয়ে আসে। ঘুম ঘুম চোখে অভির সাদা বুকটা দেখে তাকিয়ে রইল মিহি। মিহিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অভি জিজ্ঞেস করে, কি গো, এভাবে তাকিয়ে কি দেখো? আমার কিউট জামাইরা দেখি। আচ্ছা, তুমি এত সুন্দর কেন? ভালোবাসা তো এটাই, ভালোবাসার চোখ দিয়ে যে কাউকে দেখলেই সুন্দর লাগে। এখন চলো, শাওয়ার নেবে। আমি যাব কি করে বলো তো? আমার এই পা দুটো কি তোমার নয়? বলেই অভি মিহিকে কোলে তুলে নেয়। অভি খালি গায়ের সাথে লেপটে গিয়েছিল মিহি। অভি বুকে গভীর এক চুম্বন এঁকে নেয় মিহি। শাওয়ার ছেড়ে নিয়ে নিচে দাঁড়িয়ে যায় দুজন। এই তুমি বাইরে যাও, আমি শাওয়ার নিয়ে আসছি। তা তো হবে না, আমি এত কষ্ট করে তোমাকে নিয়ে আসলাম আর তুমি বলছো চলে যেতে। হেই, আমার লজ্জা লাগছে, যাও বলছি। আমি যখন বলছি যে একসাথে শাওয়ার নেব, মানে একসাথে শাওয়ার নেব। প্লিজ জান, তুমি বাইরে যাও, আমি তাকাতে পারছি না। লজ্জা লাগে তো। এত লজ্জা পেতে হবে না, সব লজ্জা তো রাতেই শেষ। কি সব অসভ্যতার মতো কথা বলো? তোমার প্রেমে পড়ে আমি অসভ্য অভদ্র হয়ে গেছি। এখন ওই অসভ্যকে তোমাকেই সামলাতে হবে। ঢং করার জায়গা পাও না। অভি আর মিহি শাওয়ার নিয়ে নিচে যায়। নিচে গিয়ে সবাইকে দেখলেও রিয়াকে দেখলো না। অভি রিয়াকে ডেকে আনে। আমো, ফ্রিজে মিষ্টি আছে? আছে। নিয়ে আসবা প্লিজ। সবাই তাদের কাণ্ড দেখছে। মা মিষ্টি নিয়ে আসে। অভি একটা মিষ্টি রিয়াকে খাইয়ে হাতে একটা ফোন দেয়। কংগ্রেচুলেশনস আমার ছোট্ট বোন, তোর রেজাল্টের দিন কি বলেছিলি মনে আছে? রিয়া অভিকে জড়িয়ে ধরে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। এই ফোন নাও, বলেছিলাম এসএসসিতে A+ পেলে দেবো। এই ফোনের কোনো অপব্যবহার করবে না, পড়ার সময় যেন ফোন হাতে না দেখি। ওকে ভাইয়া, আমি অপ্রয়োজনে একে ব্যবহার করব না। আমি জানি, তবে সতর্ক করলাম।
মিহি একটা মিষ্টি হাতে নিয়ে রিয়ার মুখে দিল। রিয়া হাসি মুখে খেয়ে নিল। মিহি নিজের গলা থেকে স্বর্ণের চেইনটা খুলে রিয়াকে পরিয়ে দেয়। ভাবি, তুমি উইশ করেছো, এতেই আমি খুশি। এটা লাগবে না। কেন লাগবে না? কেউ কিছু গিফট করলে সেটা নিতে হয়, জানো না? রিয়া এবার নিয়ে নিল। মিহি নিজে হাতে পরিয়ে দিল রিয়ার গলায়। অভি তার বাবার কাছে গিয়ে বসলো। আজকে আমার তোর পায়ের ধুলো নিতে ইচ্ছে করছে বাবা। তোর জন্য আজ পুরো এলাকায় আমার সম্মান বেড়ে গেছে। আজকে বিকেলে এলাকার স্কুল মাঠে তোকে যাওয়ার জন্য বলেছে। বাবা, আমার এসব ভালো লাগে না। ভালো না লাগলেও যেতে হবে বাবা, না হলে মানুষ কষ্ট পাবে। ওকে বাবা, আমি যাব। আসলে আমি চাইছিলাম আজকে রাতে আমরা পরিবারের সবাই একটু বাইরে যেতে। আমি তো অনেক দিন পর আসলাম, আর এসব ঝামেলার মধ্যে কিছু আনতেও পারিনি। ওকে, তুই যেরকম বলবি, কিন্তু মিহিমামুনি যেতে পারবে তো? সমস্যা নেই বাবা, আমি যেতে পারবো। সবাই ব্রেকফাস্ট করে বাইরে হাঁটতে বের হয়। অভি হুইল চেয়ার ধরে মিহিরকে বাড়ির পেছনে পুকুর পাড়ে নিয়ে যায়। কেমন লাগছে মিহি? শ্বশুরবাড়ি পছন্দ হয়েছে? হুম, খুব খুব। অভি মিহিকে কোলে করে পুকুর ঘাটের কাছে বসার জায়গায় বসায়। মিহি কোলে মাথা রেখে শুয়ে পড়ে অভি। মিহি অভির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মনে তো আকাশ হয়ে রয়েছে জড়িয়ে। বলো না, কোথায় রাখি তোমায় লেকে? থাকি যে বিভোর হয়ে শয়ন স্বপ্নে, যেও না হৃদয় থেকে দূরে হারিয়ে। আমি যে ভালোবাসি শুধুই তোমাকে, তুমি কখনো ছেড়ে দিতে যেও না আমাকে। মৃত্যু ছাড়া আমাদের কেউ আলাদা করতে পারবে না। আচ্ছা অভি, তুমি কি এই পুকুরে গোসল করছিলা? আমার পুরো ছোটবেলা কেটেছে এই পুকুরে গোসল করে। অভি মিহিকে তার ছোটবেলার কথা বলে বাচ্চাদের মতো হাসছিল। আমার পা ঠিক হলো, আমাকে সাঁতার শেখাতে হবে। ওকে, শেখাবো। এখন চলো এদিকটা ঘুরে আসি। অভি মিহিকে পুরো বাড়ির চারপাশ ঘুরিয়ে দেখায়। রিয়া ছাদে বসে মায়ের আচারের বয়াম থেকে আচার খাচ্ছিল। অভিকে কিছু একটা ইশারা করতেই অভি মিহিকে নিয়ে তাড়াতাড়ি করে ঘরে যায়। মিহিকে কোলে করে ছাদে নিয়ে যায়। ছাদে যেতেই জিভে জল আনা আচারের সুঘ্রাণ পায়। তিনজন মিলে আচারের অর্ধেক বয়াম খেয়ে ফেলে। এই ভাইয়া, অর্ধেক? এই, আমি কিছু জানি না, অল্প খেয়েছি। চল, এটা রেখে চলে যাই। এটা কি আম্মুর আচার? হুম, আমুর আচার আমরা চুরি করে খেয়েছি। এখন আমাদের চুরির সাথে তুমিও জড়িত। কি? রিয়া আর অভি হাসতে থাকে। রিয়া, অভি, মিহি তিনজন মিলে রুমে আসে। ভাইয়া, চল লুডো খেলি। আমি খেলবো না রিয়া। তোমাকে ছাড়া কি খেলা হবে? তুমি তো আমার কিউট ভাবি। পুরো দিন নানা হাসি আড্ডায় কেটে যায়। বিকেলে অভি মাঠে যায়। এলাকার সবাই ছোটখাটো একটা অনুষ্ঠান করে তাকে সম্মান জানায়।